হিয়া ঘরে এসেই দরজা বন্ধ করে দিল। প্রচণ্ড গরম লাগছে তার, এক্ষুনি একটা গোসল দিতে হবে। হিয়া ব্যাগটা একপাশে রেখে সবেমাত্র জামার চেইনটা হালকা খুলতেই কেউ বলে উঠল, এই মেয়েকে তুমি? আমার ঘরে কি করছো? ভারী আওয়াজটা যে কোনো ছেলের সেটা বুঝতেই হিয়ার বুকটা কেঁপে উঠল। শক্ত করে জামার খোলা অংশ চেপে ধরে ঘুরে তাকাতেই স্তম্ভিত হয়ে গেল সে। কোমরে তোয়ালে জড়ানো একজন কপাল ভাঁজ করে হিয়ার দিকে তাকিয়ে আছে। ছেলেটার গায়ে মুক্তোর মতন পানির বিন্দু চিক চিক করছে। ভেজা চুলগুলো কপালে এসে পড়েছে। হিয়া ভয়ে জড়সড় হয়ে জামার অংশটি আরও শক্ত করে চেপে ধরে পিছাতে লাগল। ছেলেটি আরেকটু এগিয়ে এসে চেয়ারের হাত থেকে তোয়ালে নিয়ে মাথা মুছতে মুছতে শক্ত চোখে বলল, কি হলো, এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? কে তুমি? আমার রুমে এসেছ কেন? ছেলেটার কথাটার গম্ভীরতায় হিয়ার অস্বস্তি হচ্ছে। সে কি ভুল করে অন্য কারোর রুমে চলে এসেছে? তাকে তো বলা হয়েছে দোতলার ডান দিকের শেষের ঘরটা। হিয়া ঘাবড়ে গেল, একে তো কে না কে, তাও আবার ঘরে তোয়ালে পরে ঘুরে বেড়াচ্ছে। হিয়া পিঠের চেইনটা কোনোভাবে লাগাতে পারলেই দৌড় দিয়ে বের হয়ে যাবে। নইলে এভাবে বের হবে কি করে? যদি বদলোক হয়, তোয়ালে পরে ঘুরে বেড়ানো ছেলে আর কতই বা ভদ্র হবে। হিয়া চুপ করে থাকায় শুভ্র এবার রেগে গেল। কোথা থেকে একটা মেয়ে তার ঘরে এসে এভাবে দাঁড়িয়ে আছে? প্রশ্ন করা হচ্ছে, তারও জবাব নেই। এমনিতেই তার রুমে সে কাউকে আসার অনুমতি দেয় না, তার ওপর কালকে থেকে তার মেজাজও বিগড়ে আছে। এই মেয়ে কি কথা বলতে পারে না? শুভ্র বিরক্তি লাগছে, সে ধমকের সাথে বলে উঠল, কি ব্যাপার, কথা বলছো না কেন? গেট আউট ফ্রম হিয়ার। শুভ্র ধমকের সাথে হিয়ার বুক কেঁপে উঠল। লোকটা এভাবে হুঙ্কার দিচ্ছে কেন? সে কি চুরি করতে এসেছে নাকি? চেইনটাও বদজ্জাত এই মুহূর্তেই খারাপ হতে হল। হিয়া কি করবে বুঝতে পারছে না। অসহ্য লাগছে নিজেকে, না দেখেই রুমে চলে এসেছে সে। কোনো উপায় না পেয়ে চুল খুলে পিঠোটা ঢেকে দিয়ে তাড়াহুড়োয় বের হতে গিয়ে দরজার সাথে বাড়ি খেল। দরজাটা দেখি এই লোকটার মতন হুট করেই পিছনে চলে এলো। অসহ্য। হিয়া বের হয়ে আসতেই শুভ্র সজোরে দরজা লাগিয়ে দিল। সেই শব্দে যেন পুরো বাড়ি কেঁপে উঠল। এই লোকটা এমন কেন? হিয়া বিরক্তির একটা নিঃশ্বাস ফেলল। পরক্ষণেই মনে পড়ল রুমের ভিতরে তার ব্যাগটা সে ফেলে এসেছে। এবার উফ, নিজেকেই নিজের চড় মারতে ইচ্ছে করছে তার। আবার তোয়ালে ওয়ালাটার চেহারা দেখতে হবে। হিয়া কোনো উপায় না পেয়ে দরজায় টোকা দিল। খুব আস্তে করেই দিল। কোনো সাড়া শব্দ এলো না ভিতর থেকে। আরও একবার টোকা দিল। হিয়া এবার হাত কচলাতে শুরু করল। লোকটা কি বয়রা নাকি? দরজায় নক করা হচ্ছে, শুনতে পাচ্ছে না? সে কি আবার নক করবে? যদি আবারও চেঁচায়? আর না ভেবেই হিয়া আবারও দরজায় টোকা দিতেই রাগী চোখে শুভ্র দরজা খুলল। পরনে এখনো তোয়ালে, মাথার চুলগুলো হালকা ভেজা। শুভ্র স্থির চোখে জিজ্ঞেস করল, কি চাই তোমার? জ্বালাচ্ছ কেন আমাকে? শুভ্র কথা শুনে হিয়ার ভ্রু কুঁচকে গেল। রাগও হচ্ছে প্রচুর, কিন্তু রাগটা সে চেপে গেল। এদিক সেদিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ঘরের ভিতরে ইশারা করে নিচু গলায় বলল, আমার ব্যাগটা। হোয়াট? ঝাঝালো কণ্ঠে বলে উঠল শুভ্র। মেয়েটা কথাও বলতে পারে। বাহ! কিন্তু হিয়া এত নিচু স্বরে বলল যে শুভ্র কিছুই বুঝল না। ভারী যন্ত্রণা করছে মেয়েটা। হিয়া একটা ঢোক গিলে বলল, আমার ব্যাগটা আপনার রুমে ফেলে এসেছি। হ্যাঁ, তাহলে সোজাসুজি বললেই পারো ব্যাগ লাগবে।
আমার সময় নষ্ট করছো কেন? আমার সময়ের দাম আছে। বলেই শুভ্র ব্যাগ আনতে ভিতরে চলে গিয়ে দরজা লাগিয়ে দিল। এই বাড়িতে পা রাখার সঙ্গে থেকেই হিয়ার অস্বস্তি বাড়ছে। এইটা তার শ্বশুরবাড়ি, আইনত সেটাই, যা তার অস্বস্তির মূল কারণ। সে হয়তো পৃথিবীর প্রথম মেয়ে যে কিনা কার সাথে তার বিয়ে হয়েছে, সেটা বিয়ের দুদিন হবার পরও জানতে পারল না। মানুষটা দেখতে কেমন সেটাও সে জানে না। নিয়তির এক অদ্ভুত খেলার পুতুল এখন সে। নিয়তি তার সাথে যা খেলবে তাকে সেটাই মেনে নিতে হবে। 2 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে হিয়া তার বাবা, মা ও ছোট ভাইটাকে হারিয়েছে। খুব সচ্ছল ফ্যামিলির মেয়ে হলেও মা বাবার মৃত্যুর পর তার জায়গা হয়েছিল ছোট মামার বাড়িতে। ছোট মামা খুব ভালো মানুষ হলেও মামির দুচোখের বিষ ছিল হিয়া। মামা তাকে কলেজে ভর্তি করাতে চাইল, মামির অশান্তিতে মামা আর সাহস করল না। এসএসসিতে গোল্ডেন পাওয়া হিয়ার আর কলেজে পড়া হল না। কত রাত সে যে না ঘুমিয়ে কাটিয়েছে সেটা শুধু সে জানে। মামির মুখে এমন সব কথা সে শুনেছে যেটা শোনার পর বহুবার সে কেঁদে বালিশ ভিজিয়েছে। তারপর হুট করে তার এমন বিয়ের ঘটনা, যা এখনও তার কাছে পরিষ্কার নয়। কয়েকদিন আগে বাবার এক বন্ধু তার খোঁজ নিতে তার মামার বাড়িতে আসে। এর লোকটাকে তার চেনা চেনা লাগলো। বাবার খুব কাছের বন্ধু ছিলেন রবিউল আঙ্কেল। ক্লাস 7-এ থাকতে হয়তো তার সাথে শেষ দেখা হয়েছিল। মামা চিনতে পেরে বেশ যত্নআত্তি করলেন। হিয়ার ধারণা মামাই রবিউল আঙ্কেলকে বলেছে যে করে হোক তাকে যেন এই বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়, কারণ ছোট মামা হিয়াকে প্রচুর স্নেহ করে। এর ফলস্বরূপ হয়তো মামির অমতেই এই বিয়ের আয়োজন। বিয়ের পর তার মামাতো বোন রূপা এসে বলেছিল তার বর নাকি খুব সুন্দর দেখতে, কিন্তু হিয়ার সেটা মনে হয় না হবে হয়তো কোনো দাড়িওয়ালা বুড়ো ব্যাটা। কিন্তু হিয়ার বিয়ে যে রবিউল আঙ্কেলের ছেলের সাথে হয়েছে সেটা সে বিয়ের পর জানতে পারে। ওনার ছেলেটাও কি বুড়ো হবে হয়তো, সেটা এখন ভেবেই বা কি হবে। হিয়া অনেকক্ষণ হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে। লোকটার দরজা খোলার নাম নেই। লোকটা ইচ্ছে করে তাকে দাঁড় করিয়ে রাখেনি তো? আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে? এতক্ষণে রহিমা খালা চলে এলো। হিয়াকে এভাবে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে সে ছুটে এলো, চিন্তিত গলায় বলল, আহারে, এইখানে দাঁড়াইয়া আসেন কেন? আপনারে তো কইলাম শেষের রুমটা আপনার। চুলায় ভাত বসানো আসিল, এই জন্য দেরি হইছে আইতে। কিন্তু শেষের রুমটায় তো তালা দেওয়া। নির্বিকার ভঙ্গিতে বলল হিয়া। রহিমা খালা মাথায় হাত দিয়ে ফেলল, আহারে, আমি তো চাবি আনতেই ভুইল্লা গেছি। একটু কষ্ট কইরা খাড়ান। বলেই তিনি সিঁড়ি বেয়ে নিচে নামলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি চাবি হাতে উপরে উঠে রুমটা খুলে দিল হিয়াকে। তারপর বলল, এইটা অখন থেকে আপনার রুম। আচ্ছা আমি যাই, বড় সাহেব বলছে আপনার খাবারের ব্যবস্থা করতে। বলেই তিনি ছুটতে লাগল। মহিলাটাকেই হয়তো এ বাড়ির সব কাজ করতে হয় ভেবেই হিয়ার মায়া লাগছে। রুমটা হিয়ার বেশ পছন্দ হয়েছে, কারণ সঙ্গে কি সুন্দর লম্বা একটা বারান্দা। এই ঘরটা কি লাইব্রেরি ছিল? বিশাল একটা বুকশেলফ, একপাশে একটা বেড, তার পাশে সুন্দর একটা টেবিল। রুমটা ভালো, কিন্তু তার ব্যাগ। হিয়া রুম থেকে বাহিরে এসে আবার তাকালো, দরজাটা এখনো বন্ধ। কি করবে এবার সে? এই রুমে তালা মারা ছিল, তাই সে ওই রুমে ঢুকেছিল। কে জানতো যে এমন বিপদ হবে? হিয়া দরজার দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলল। লোকটা তাকে আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে কে জানে। দরজায় আরেকটা টোকা দেওয়া দরকার। হিয়া এগিয়ে গিয়ে আরেকবার নক দেওয়ার আগেই হুট করেই দরজা খুলে লোকটা বের হয়ে এলো। পরনে এখন আর তার তোয়ালে নেই নেভি ব্লু শার্ট আর জিন্স, চোখে কালো ফ্রেমের চশমা আর হাতে একটা সাদা এপ্রন।
চশমার কারণে চেহারায় যেন অন্যরকম সুন্দর লাগছে ছেলেটাকে। চশমা পরার পর কি সব ছেলেই এমন সুন্দর হয়ে ওঠে? 1 মিনিট সে এসব কি ভাবছে? ছি ছি, এই লোকটা তাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখে এখন সেজেগুজে বের হয়েছে। একটা মেয়ে যে বাহিরে দাঁড়িয়ে আছে সেটা সে একবারও ভাবল না। হিয়া গম্ভীর গলায় প্রশ্ন করল, আমার ব্যাগ? রাগ তো তার প্রচুর হচ্ছে কিন্তু সেটা দমিয়ে রেখেছে সে। কে তুমি? 2 হাত গুজে প্রশ্ন করল শুভ্র। শুভ্রের এই ব্যবহার হিয়ার রীতিমতো অসহ্য লাগছে। মানছে যে ভুল করে সে তার ঘরে এসেছিল তাই বলে এতক্ষণ দাঁড় করিয়ে রেখে আবার প্রশ্ন করবে সে কে? হিয়া চাইছে না রাগ বা বিরক্তি প্রকাশ করতে, কারণ উনি হয়তো এই পরিবারেরই কেউ। কিন্তু এবার তার কপালে ভাঁজ পড়ল। কথা না বাড়িয়ে হিয়া আবার নিজের ব্যাগ চাইতেন। শুভ্র স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল হিয়ার দিকে। হিয়া বিরক্তি নিয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। আর কতক্ষণ? লোকটা চাইছেটা কি? শুভ্র কিছুক্ষণ পর নিজের রুম থেকে ব্যাগটা নিয়ে এসে সজোরে মেঝেতে ফেলল। হিয়া চমকে তাকাল। লোকটার এমন দুর্ব্যবহারের কারণ সে বুঝে উঠতে পারছে না। হিয়ার চোখে পানি চলে এলো। এই ব্যাগে তার বাবা মার ছবি ছিল, কথাটা মনে পড়তেই রাগে তার শরীর কাঁপতে লাগল। লোকটার সাহস কত বড়! হিয়া প্রচণ্ড রেগে বলল, আপনি ব্যাগটা নিচে ফেললেন কেন এভাবে? মানছি ভুল করে আপনার রুমে গিয়েছিলাম, তাই বলে আপনি এমন দুর্ব্যবহার করবেন? ওই ব্যাগে আমার। বাকিটা বলে শেষ করার আগেই শুভ্র এগিয়ে এসে কড়া গলায় বলল, ভুল করে এসেছ নাকি ইচ্ছে করে? অবশ্য তোমার মতো মেয়েদের থেকে আর কি বা এক্সপেক্ট করা যায়? শুনে রাখো, এইসব নোংরা ট্রিক্স আমার উপর কাজ করবে না। শুভ্র আরও কিছু বলার আগেই রবিউল সাহেব প্রায় ধমকের সুরে বলে উঠল, শুভ্র, মুখ সামলে কথা বলো। তিনি হিয়ার খোঁজ নিতে উপরে আসায় শুভ্রের বলা সব শুনে ফেলেন। প্রচণ্ড রেগে আছেন তিনি। কিন্তু শুভ্র সে ধমক গায়ে মাখল না। আমাকে বলে লাভ নেই। বিয়েটা আমি তোমার কথায় বাধ্য হয়ে করেছি, তার মানে এই না যে এই মেয়েকে আমি বউ হিসাবে মানব। আমার জীবনটা তোমার হাতের মোয়া নয়। আমি সেটাই করব যেটা আমার ইচ্ছে। তাই এইসব ট্রিক্স খেলা বন্ধ করে দিও বলেই রাগী চোখে একবার হিয়ার দিকে তাকালো, তারপর বেরিয়ে গেল। হিয়া অবাক হয়ে শুভ্র চলে যাওয়া দেখছে। এই লোকটার সাথে তার বিয়ে হয়েছে ভাবতেই সারা শরীর শিউরে উঠল তার। বাবা, আর যাই বলো এটা কিন্তু তুমি অন্যায় করেছ। তুমি কি একবার ভেবে দেখেছ শুভ্রের বিয়ের কথা শুনলে প্রভা কিভাবে রিয়েক্ট করবে? ছোটবেলা থেকে প্রভা আমাদের পরিবারের সাথে মিশে আছে, আর আজ অন্য একটা মেয়ের জন্য তুমি ওর এত বড় ক্ষতি করলে। রবিউল সাহেবের ইজি চেয়ারের সামনে বসে আছে মোহনা। মোহনা রবিউল সাহেবের বড় মেয়ে। রবিউল সাহেবের মাথা গরম থাকলে একমাত্র মেয়ের কথাই সে শুনেন। রবিউল সাহেব চোখ বন্ধ করেছিলেন মোহনার কথায়, এবার তিনি চোখ খুলে তাকালেন। কতক্ষণ স্থির দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে থেকে বললেন, তোর ভাইকে আমি জোর করে বিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু সে তো বিয়ের পর কাউকে না জানিয়ে ফিরেও এসেছে। আমার মান সম্মানের কথা একবারও ভেবেছে? তাকে তো আমি সংসার করার জন্য জোর করিনি। হিয়ার বাবা আমার খুব কাছের কিছু মানুষের মধ্যে একজন ছিলেন। তোদের কোনোদিন বলিনি, কিন্তু আজ শোন। ওই লোকটা যদি সেদিন নিজের সঞ্চয়পত্র না ভেঙে আমার অপারেশন করাতো, আজ হয়তো আমি হুইল চেয়ারে বসা থাকতাম। বাবার মুখে এমন কথা শুনে মোহনা চমকে তাকাল। রবিউল সাহেব একটু দম নিয়ে বললেন, তখন আমি নতুন এ শহরে চাকরির খোঁজে এসেছিলাম। আমি থাকতাম রফিক মানে হিয়ার বাবার বাসায়। তখন রফিকের ছোট্ট একটা বাসা। রফিকের মা, ভাবি, রফিক আর আমি। তখন আমি ছোট্ট একটা কারখানায় কাজ করতাম।
একদিন বাড়ি ফেরার সময় একটা দুর্ঘটনায় আমার পা প্রায় অচল হয়ে যাবার উপায় হয়। সেই লোকটা তখন নিজের কথা না ভেবে আমার জীবনটা অচল হওয়া থেকে বাঁচায়। বলেই কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে নিয়ে আবার বললেন, বিয়ের 11 বছর পর রফিকের ঘর আলো করে এসেছিল হিয়া। খুব আদরের ছিল হিয়া। এই মেয়েকে মাথায় তুলে রাখত সে, আজ সে নেই বলে তার মেয়ে মামির অত্যাচারে বড় হবে। লোকটা অনেক ঋণ রেখে গেছে আমার কাছে। আমি যে মরেও শান্তি পেতাম না রে। বলতে বলতে রবিউল সাহেবের চোখ ভিজে এলো। তিনি চোখ বন্ধ করে ইজি চেয়ারের হ্যান্ডেলে হাত রেখে চোখ চেপে ধরলেন। মেয়ের সামনে তিনি চোখের জল ফেলতে চান না। মোহনা এসেছিল বাবাকে কথা শোনাবে বলে, কিন্তু এসব শুনে সে নিজেও থমকে গেল। তার বাবা যে কাজটা করেছে সেটা সে অন্যায় কিছু করেনি, গভীর ভালোবাসার বশে করেছে। কিন্তু এতে যে 3টা জীবন নষ্ট হবে। শুভ্র যদি কোনোদিনই মেনে না নেয় হিয়াকে। মোহনা বাবার হাতটা শক্ত করে ধরে বলল, কিন্তু বাবা, এতে যে ওরা কেউই সুখী হবে না। বিয়েটা না করালে হিয়ার মামি ঝামেলা করত। আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি তো বলেছি হিয়ার বয়স 19 হলেই শুভ্রর সাথে ওর ডিভোর্স করিয়ে দিব। এক রুমেও তো থাকতে বলিনি। তোমার ভাইয়ের ইচ্ছে মতোই তো সব হচ্ছে। একটা কাগজে সই করে বিয়ে হয়েছে, আরেকটা কাগজে সই করলেই ডিভোর্স হয়ে যাবে। চিন্তার কি আছে? হ্যাঁ, মেয়েটাকে সারা জীবন নিজের কাছে আগলে রাখব ভেবেছিলাম, তা তো আর হবে না। থাক, তাও তোমার ভাই সুখী হোক। শেষের কথাটা যে তার বাবা এক রাশ অভিমান নিয়ে বলেছে সেটা মোহনার বুঝতে বাকি রইল না। শুভ্রের সকালের আচরণে তার বাবা সত্যি ব্যথিত। এমনিতেই বিয়ের পর পরই সে ঢাকায় রওনা দেয়। এতেও অভিমান জমে আছে তার বাবার মনে। তবে এতে তার বাবারও ভুল হয়েছে, শুভ্রকে না জানিয়ে নিয়ে গিয়ে হুট করে জোর জবরদস্তি করাও উচিত হয়নি। যা করার সেটা তো তুমি করেই ফেলেছ। এখন চিন্তা করে করে ব্লাড প্রেশার বাড়িয়ে দয়া করে আমাকে আর জ্বালিও না। মায়ের কণ্ঠে মোহনা দরজার দিকে তাকাল। রান্নাঘরে মাকে তো প্রচণ্ড রেগে আছে মনে হয়েছিল, হঠাৎ এমন শান্ত হয়ে গেল কেন? তাহলে কি সবটা জেনে মায়েরও রাগ কমেছে? সাহারা খাতুন তোয়ালে হাতে ঘরে ঢুকতে ঢুকতে আরও বললেন, বিয়েটা কি খেলা মনে হয় তোমার? একবার সই করে বিয়ে, আবার সই করে ডিভোর্স। আমি পরিষ্কার করে বলছি, আমার ছেলে খুশি না থাকলে ওদের ডিভোর্সের জন্যে আমি তোমার কাছেও অনুমতি নিব না। কড়া গলায় বলেই তোয়ালে এগিয়ে দিল রবিউল সাহেবের দিকে। রবিউল সাহেব স্থির দৃষ্টিতে কিছুক্ষণ নিজের স্ত্রীর তাকিয়ে থেকে তোয়ালে হাতে ফ্রেশ হতে গেলেন। মোহনা কখনো বাবা মাকে ঝগড়া কিংবা চিৎকার চেঁচামেচি করতে দেখেনি। এদের রাগটা এরা কিভাবে জানি সামলে নিয়ে সবটা স্বাভাবিক করে রাখে। বাবা চেঁচামেচি করতে চাইলেও মা এতে বাবাকে উৎসাহমূলক কোনো সঙ্গ দেন না। হিয়া গোসল সেরে বেরিয়ে এলো মাথায় তোয়ালে পেঁচিয়ে। এখন তার অস্বস্তি কিছুটা কমলেও ভয় লাগছে কেন জানি। নিচে শাশুড়ির মুখটাও বেশ ভার হয়েছিল। এর চেয়ে তো মামি বেশি ভালো ছিল, আর যাই হোক চিল্লাচিল্লি করে সব রাগ ঝেড়ে ফেলত। এরা কি সব রাগ ফিক্স ডিপোজিট করে রাখে? দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। কেন জানি খুব ঘুম পাচ্ছে হিয়ার। মাথা থেকে তোয়ালেটা খুলতেই মোহনা রুমে এসে বলল, অনুমতি না নিয়েই ভিতরে চলে এলাম। কিছু মনে করনি তো? মোহনার এমন কথায় হিয়া অপ্রস্তুত হয়ে না সূচক মাথা নাড়ল। এই বাড়ি তো তার নয়, তাই এই রুমের আসার জন্য তার অনুমতির প্রয়োজন পড়ে না। মোহনা ভিতরে এসে দেখল টেবিলে এখনো নাস্তার প্লেট ঢাকা পড়ে আছে। সঙ্গে সঙ্গে মোহনা ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, তুমি এখনো নাস্তা করনি? মোহনার প্রশ্নে হিয়া খাবারের প্লেটের দিকে তাকাল। নাস্তা না করেই সে গোসলে গিয়েছে, আর হিয়ার গোসলে অনেক সময় লাগে।
হিয়া নিচু গলায় বলল, ভুলে গেছিলাম আর গোসল সারতেও দেরি হয়ে গেছে। জলদি নাস্তা করো, বাবা শুনলে রাগ করবে কিন্তু। একটু রাগ দেখিয়ে বলল মোহনা, আবার পরক্ষণেই হিয়ার মাথায় হাত রেখে বলল, এত ভয় পেও না। আমাকে আর বাবাকে তো একদমই না। বাবা আর আমি একরকম খালি ভাই, আর মা একটু সাধু সন্ন্যাসী টাইপ। মানে গম্ভীর মুখে কথা বলে আর কি। দেখবে ভালো কথা বলার সময়ও এদের কপালে ভাঁজ পড়ে। মোহনার কোথায় হিয়া হেসে ফেলল। মুহূর্তেই কেন জানি খুব আপন হয়ে গেল মোহনাকে, যার দিকে তাকিয়ে হিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। ভাবতেই অবাক লাগছে তোয়ালেওয়ালাটা নাকি এর ভাই। মোহনা যেতে যেতে বলল, হাসলে সুন্দর লাগে, হাসবে সবসময়। আর আমি আবার আসবো, এসে যেন দেখি খাবার শেষ করেছ। মোহনাকে হিয়ার ছোট মামার মতন লাগল। ছোট মামাও এমনভাবে আদর করে কথা বলেন। সারাদিন কোথায় ছিলি? ভার্সিটিতেও নাকি যাসনি? সাহারা খাতুনের এমন প্রশ্নে হিয়া সামনে তাকাল। তাকাতেই বুঝতে অসুবিধে হল না যে কাকে উদ্দেশ্য করে প্রশ্নটি করা হয়েছে। সামনে তাকাতে শুভ্রের চোখে চোখ পড়তেই হিয়া চোখ নামিয়ে ফেলল। কিছু না, এমনি, জবাবে বলল শুভ্র। মোহনা কিছু বলার আগেই শুভ্র সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে চলে গেল। রবিউল সাহেব হিয়ার 2 চেয়ার পরে ঠিক মাঝের চেয়ারে বসে চুপ করে আছেন। ডাইনিং টেবিলের পরিবেশ হঠাৎ কিছুটা থমথমে হয়ে গেল। শুভ্র নিজের ঘরের দিকে যাচ্ছিল, কিন্তু দরজার সামনে এসে একটু চমকাল। প্রভা ভীত চেহারায় দাঁড়িয়ে আছে। এত রাতে প্রভা কি করছে? শুভ্র ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি ব্যাপার তুই আমার ঘরের সামনে পায়চারি করছিস কেন? শুভ্রের আওয়াজে অশ্রু চোখে প্রভা তাকাল। নিজেকে সামলাতে না পেরে ছুটে এসে শুভ্রকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। শুভ্র স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। প্রভার এমন অদ্ভুত আচরণের কারণ শুভ্র জানা নেই। মেয়েটা এইভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেই বা কেন? কি হলো, কাঁদছিস কেন এভাবে? চিন্তিত হয়ে প্রশ্ন করল শুভ্র। এমনভাবে প্রভাকে সে আর কোনোদিন কাঁদতে দেখেনি। শোন, কাঁদতে এতই ইচ্ছে করলে পর্দা জড়িয়ে ধরে কান্না কর, আমার শার্টটা ভিজিয়ে দিস না। তাও প্রভার কান্না থামছে না। শুভ্রের কাছে কান্না জিনিসটা খুবই অপছন্দের। বুঝলাম না, বিয়ে হয়েছে আমার, কান্না করার কথা আমার, তুই কেঁদে ভাসাচ্ছিস কেন? ভ্রু কুঁচকে প্রশ্ন করল শুভ্র। হিয়া সবে উপরে উঠে নিজের রুমের দিকে যাবে, এমন সময়ে শুভ্র আর প্রভাকে এত ঘনিষ্ঠ দেখে একটু থমকে দাঁড়াল। তার এখন নিজের রুমের দিকে যাওয়া ঠিক হবে না। পরে ওই লোকটা আবার বলবে সে ইচ্ছে করে ওদের মাঝে আসতে চাইছে। এমনিতেই কম কথা শোনায়নি তোয়ালেওয়ালাটা। কিন্তু কি করবে সে? এইখানে দাঁড়িয়ে থাকাটাও ভালো দেখাবে না। এদিকে ওদিক তাকাতেই ছাদের সিঁড়ির দিকে চোখ গেল হিয়ার। আপাতত ছাদে উঠে বসে থাকলেই হয়, পরে নেমে আসা যাবে। শুভ্র প্রভার বাহু ধরে বুক থেকে সরাল। তারপর ধমকের সুরে বলল, কাঁদছিস কেন এভাবে? শুভ্রের এমন ধমকে প্রভা চোখ বড় বড় করে তাকাল, তারপর চোখের জল মুছে রেগে গিয়ে বলল, তুই বিয়ে করেছিস কেন? একবারও কি তোর আমার কথা মনে পড়েনি? এত স্বার্থপর কেন তুই? কি যে বলিস তুই মাঝে মধ্যে, নিজেও জানিস। আর এই বিয়ে আমি ইচ্ছে করে করিনি। আর তুই নিশ্চয়ই বিয়ের দাওয়াতের জন্য কেঁদে ভাসাচ্ছিস না? বলেই শুভ্র নিজের রুমের ভিতরে চলে গেল। প্রভা হা হয়ে তাকিয়ে রইল। এই ছেলেটা কি কোনোদিন বুঝবে না তার ভালোবাসা, নাকি বুঝেও না বোঝার ভান করে?
শুভ্রের মা প্রভাকে সবটা বুঝিয়ে বললেও প্রভা ভীষণ ভয় আছে। শুভ্র যদি ওই মেয়ের প্রেমে পড়ে যায়? প্রভার মনের অস্থিরতা কিছুতেই দূর হচ্ছে না। প্রভা শুভ্রের রুমের ভিতরে যাওয়ার আগে থমকে দাঁড়াল। তারপর মুখ বাঁকিয়ে বলল, আসব তোর রুমে? নইলে তো আবার চেঁচিয়ে উঠবি। হ্যাঁ আয়, কিন্তু কান্নাকাটি করা আরও বাকি থাকলে শেষ করে আয়। বলতে বলতে শুভ্র এসির রিমোট হাতে নিয়ে এসি অন করে দিল। তারপর শার্টের হাতা ভাঁজ করে কনুই পর্যন্ত তুলতে ব্যস্ত সে। প্রভা দরজায় হেলান দিয়ে অপলকে কিছুক্ষণ তাকিয়ে রইল শুভ্রের দিকে। শার্টের বুকের কাছের প্রথম দুইটা বোতাম খোলা থাকায় শুভ্রকে সুন্দর লাগছে অনেক। আচ্ছা, সে যেভাবে শুভ্রকে দেখে থমকে যায়, ওই মেয়েটাও কি? ভাবতেই বুকের ভিতরটা ধুক ধুক করে উঠল। পরক্ষণেই মুখটা কালো হয়ে গেল প্রভার। বেরিয়ে এলো সে। শুভ্র প্রভার এমন অদ্ভুত ব্যবহারের মাঝে মাঝে কোনো কারণ পায় না। হঠাৎ এমন স্ট্রেঞ্জ বিহেভ করছে কেন কে জানে। প্রভা সিঁড়ি বেয়ে নিচে নামল। যতক্ষণ না সে ওই মেয়েকে দেখছে তার শান্তি হবে না। শুভ্রের পাশের ঘরটা সে দেখেছে, মেয়েটি নেই। রহিমা খালাকে জিজ্ঞেস করে আবার উপরে এলো প্রভা। এতক্ষণে হিয়া ছাদ থেকে সবে মাত্র নামল। প্রভাকে সামনে দেখেই সে থতমত খেয়ে গেল। কি বলবে বুঝে না উঠায় পাশ কাটিয়ে চলে যেতেই প্রভা সামনে এসে দাঁড়াল। প্রভা ভঙ্গিতা না করে সোজাসুজি জিজ্ঞেস করল, তুমি কি হিয়া? হিয়া প্রভার দিকে তাকিয়ে হাসুচোখ মাথা নাড়ল। প্রভার চোখ লাল হয়ে আছে। মেয়েটা অনেক কেঁদেছে হয়তো। এই কান্নার কারণ হিয়ার বুঝার বাকি রইল না, এতটা বোকাও সে নয়। প্রভা কিছু বলতে গিয়েও থেমে গেল। প্রচণ্ড কষ্ট হচ্ছে তার। চলে যেতে নিয়েও থেমে গিয়ে বলল, শোনো শুভ্রকে আমি ভালোবাসি। তুমি চাইলেও ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাই ওর কাছে যাওয়ার একদম চেষ্টা করবে না। কড়া গলায় বলে প্রভা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। তারপর এক মুহূর্ত দেরি না করে চলে গেল। অস্থিরতায় সে কি বলে ফেলেছে নিজেও জানে না। মেয়েটার উপর যে উঁচু গলায় কথা বলেছে সেটা বাড়ি থেকে বের হয়েই বুঝতে পারল প্রভা। হিয়া অপলকে তাকিয়ে রইল। খুব খারাপ লাগছে তার, কারণ সবাই অকারণেই তাকে ভুল বুঝছে। সে কোনো নোংরা ট্রিক্স খেলতেও আসেনি কিংবা কারোর প্রিয় কাউকে কেড়ে নিতে। মেয়েটাকে বলতে পারলে ভালো হতো যে সে কোনোদিন শুভ্রকে কেড়ে নিবে না, কোনোদিন না। হয়তো কথাটা শুনলে মেয়েটা শান্তি পেত, কিন্তু সে সুযোগটা মেয়েটাই দিল না। হিয়া আনমনে নিজের রুমের দিকে যাচ্ছিল। নিজের রুমে পা ফেলার আগেই আবার সেই আওয়াজ কানে এলো হিয়ার। এই মেয়ে দাঁড়াও। শুভ্রের হঠাৎ এমন ডাকে ভয়ে আঁতকে উঠল হিয়া। আর একটু হলেই আত্মাটা বেরিয়ে আসছিল। হিয়া পরক্ষণেই চোখ বড় বড় করে রুমটা দেখে নিল। ভুল করে এই ছেলের রুমে পা ফেলেনি তো? না, না, ওনার রুম না। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে তখনই মনে হলো সে তো ঠিক রুমেই এসেছে, তাহলে লোকটা ডাকছে কেন তাকে? আবার কি অঘটন ঘটিয়েছে সে? এই দিকে তাকাও, তোমাকেই বলছি। হিয়া ভ্রু কুঁচকে পিছনে তাকিয়ে মাথা নিচু করে রাখল। একটু শান্তিতে ঘুমাতে যাবে না? এই লোকটার সহ্য হচ্ছে না। হালকা মাথা উঁচু করে তাকাতেই চোখ কপালে উঠে গেল হিয়ার। সঙ্গে সঙ্গে সে চোখ নামিয়ে ফেলল। কি অবস্থা! এই লোকটার লজ্জা বলতে কি কিছুই নেই? এইভাবে শার্ট ছাড়া বেরিয়ে এসেছে। ঘরের মধ্যে তোয়ালে পরে ঘুরে বেড়ায় ভালো কথা, তাই বলে রুমের বাহিরেও। ভেবেই অস্বস্তি হচ্ছে হিয়ার। শুভ্র কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অজানা কারণেই এই মেয়ের প্রতিটি কাজ শুভ্রের অসহ্য লাগছে। তাই তো নুপুরের সামান্য আওয়াজেও তার রাগ হচ্ছে।
শুভ্র কথা না বাড়িয়ে বলল, নেক্সট টাইম থেকে নূপুর পরে আমার ঘরের সামনে ঘুর ঘুর করবে না। আশা করি বুঝতে পেরেছ? শুভ্রের এমন অদ্ভুত কথা শুনে হিয়ার মুখ হা হয়ে গেল। লোকটা কি পাগল নাকি? সত্যি সত্যি এবার হিয়ার রাগ লাগছে। রাগ সামলাতে না পেরে চোখ তুলে বলল, মানে? শুভ্র নিজের রুমের দিকে যাচ্ছিল, কিন্তু হিয়ার প্রশ্নে থেমে পিছনে ফিরল। হিয়ার দিকে ঝুঁকে আসতেই হিয়ার ভয় লাগল। নিচের ঠোঁট শক্ত করে কামড়ে দাঁড়িয়ে রইল, নড়ল না সে। শুভ্র শক্ত গলায় বলল, মানে বুঝতে পারছ না? তোমার কি মনে হয় নূপুর পরে ঘুর ঘুর করলে তুমি আমার অ্যাটেনশন পাবে? হিয়া হকচকিয়ে তাকাল। যথেষ্ট হয়েছেন। লোকটা প্রচণ্ড বাড়াবাড়ি করছে এবার। এত অপমান নীরবে সহ্য করার মেয়ে সে নয়। এই লোকটা এতক্ষণ শুধু ভদ্রতা দেখেছে। আমার কিছুই মনে হয় না। ওইসব আপনার মনের ভুল। প্রায় রেগে গিয়েই বলল হিয়া। যা হবে দেখা যাবে। অনেক বলেছে এই লোকটা। প্রতি উত্তরে শুভ্র এমন কিছু শুনবে সেটা সে আশা করেনি। মেয়েটার সাহস দেখে সত্যি সে অবাক। এতে শুভ্রের মেজাজটা বিগড়ে গেল। চোয়াল শক্ত করে বলল, তুমি কি বলতে চাচ্ছ তুমি ইচ্ছে করে আমার ঘরে যাওনি? তারপর দরজা লাগিয়ে নিজের ড্রেস খোলার চেষ্টা করনি? তারপর এখন শব্দ করে আমার রুমের সামনে দিয়ে যাওনি? তোমার এইসবের পিছনের মতলব কি সেটা আমি বুঝি না ভেবেছ? ওসব করে আমাকে হাত করা যাবে না। লাস্ট টাইম বলছি এসব বন্ধ করো। শুভ্রের কথাগুলো শুনে রাগে গজগজ করতে লাগল হিয়া। অসভ্য, বেহায়া একটা লোক। মুখে কোনো লাগাম নেই। হিয়া রেগে উঠে বলল, আচ্ছা, আমার তো ঠেকা পড়েছে আপনাকে হাত করতে যাব। অসভ্য লোক একটা। তাহলে তো আমিও বলতে পারি আমি রুমে ছিলাম জেনেও আপনি ইচ্ছে করে তোয়ালে পরে বেরিয়ে এসেছেন। আর এখনও আপনি ইচ্ছে করেই শার্ট না গায়ে দিয়ে বেরিয়ে এসেছেন। আপনারও তো মতলব ভালো মনে হয় না। গড় গড় করে বলেই জোরে জোরে শ্বাস ফেলতে লাগল হিয়া। কিন্তু শুভ্রের অগ্নিমূর্তি দেখে ভয় চুপসে গেল সে। একটু বেশি বলে ফেলল নাকি? লোকটাকে রাগিয়ে দেওয়া কি ঠিক হয়েছে? হিয়া দৌড়ে নিজের রুমের দিকে যাওয়ার আগেই শুভ্র হিয়ার হাত শক্ত করে ধরে সামনে এনে দাঁড় করাল। এবার কি হবে? হিয়া ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। শুভ্র কড়া ধমকের সুরে বলল, কি বললে তুমি? আবার বলো। খুব সাহস তাই না? বলেই হিয়ার হাতে জোরে চাপ দিল। হিয়া ব্যথায় শব্দ করে উঠল। এবার কথা বলছো না কেন? নেক্সট টাইম থেকে কিছু বলার আগে 10 বার ভেবে বলবে। না হলে কি? বাকিটা বলার আগেই মোহনা এসে হাজির হল। হিয়ার হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, পাগল হয়ে গেছিস? শুভ্র, রুমে যা প্লিজ। কি ছেলে মানুষই এইগুলো? আমি কোনো ছেলেমানুষি করছি না। ও কি বলেছে তুই জানিস? শুভ্রের কথায় হিয়া মোহনার পিছনে লুকিয়ে পড়ল। মোহনা একবার হিয়ার দিকে তাকালো, মেয়েটা ভয়ে জড়সড় হয়ে আছে। তারপর রাগী গলায় শুভ্রকে প্রশ্ন করল, কি বলেছে? সেটা ও ভালো বলতে পারবে। ওকেই জিজ্ঞেস কর। বলেই কড়া চোখে হিয়ার দিকে তাকিয়েই নিজের রুমে ঢুকে সজোরে ধাক্কা দিয়ে দরজা লাগিয়ে দিল। হিয়ার রাগটা যে দরজার উপর গিয়ে পড়ল ভালোই বুঝেছে সে। মোহনা আর চোখে হিয়ার দিকে তাকিয়ে বলল, কি বলছো তুমি? হিয়া নিচু স্বরে বলল, আমি প্রথমে বলিনি, উনি বলেছেন। তা তোমার উনি প্রথমে কি বলেছে? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল মোহনা।
উনি বলেছেন আমি নাকি ওনাকে হাত করতে ওনার ঘরের সামনে ঘুরঘুর করি। গাল ফুলিয়ে বলল হিয়া। মোহনা কোমরে হাত দিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আর তুমি কি বলেছ? হিয়া আমতা আমতা করে বলল, আসলে রাগের মাথায় অসভ্য বলে ফেলেছি। মোহনা মাথায় হাত দিয়ে ফেলল, সর্বনাশ, তোমরা দেখি আসতে না আসতেই যুদ্ধ শুরু করেছ। শোনো, যতই হোক আমি কিন্তু আমার ভাইয়ের সাপোর্টে থাকব। তোমার তো ভাগ্যে ভালো হাতটা ভেঙে দেয়নি। বাপরে, মহাশয়ের যা রাগ। যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আর ভুলেও শুভ্রকে এইসব বলবে না কোনোদিন। হিয়া মাথা নাড়িয়ে নিজের রুমের চলে গেল। বাবা গো, কি ভয়ানক! আস্ত বনমানুষ একটা। এর থেকে 10 ফুট দূরত্ব বজায় রাখতে হবে। সুযোগ পেলেই হামলা করে বসে। মোহনা দুবার দরজা টোকাল। তৃতীয়বারের সময়ে শুভ্র দরজা খুলে দিয়ে এসে নিজের খাটের একপাশে বসল। শুভ্র ছোটবেলা থেকেই বড্ড অভিমানী। বাবার উপর এই ছেলের এখন প্রচুর অভিমান। এই সবের শিকার এখন মেয়েটা, যাকে দেখলেই শুভ্র ঝাড়ি মারছে। মোহনা শুভ্রের পাশে এসে বসল। তারপর হালকা রসিকতা করে বলল, তোর এত রাগ কিসের ওই পিচ্চিটার উপর? হোয়াট ননসেন্স! উইটা পিচ্চি? আর ইউ কিডিং উইথ মি? চোখে কি ইদানিং অল্প দেখিস? বিরক্তির চোখে তাকিয়ে বলল শুভ্র। না, আমার চোখ ঠিক আছে। তুই ভালো করে দেখিস, ওর চেহারাটা কিউট বাচ্চাদের মতন। শুভ্র একটা ভ্রু তুলে তার বোনের দিকে তাকাল। দেখ দিদি, তোর এই রসিকতা বন্ধ কর। আর এতই রসিকতা করার ইচ্ছে হলে নিজের বরকে ফোন দে। আমার মেজাজ খারাপ করিস না। তুই বাবার রাগটা ওই মেয়ের উপর দেখাচ্ছিস কেন বলতো? এতে তো ওর কোনো দোষ নেই। জানি না, আমার সবকিছু অসহ্য লাগছে। বলেই একটা নিঃশ্বাস ফেলল শুভ্র, তারপর বলল, বাবা একবার আমাকে এসে বলতে পারত সমস্যার কথা। বুঝিয়ে বললে কি আমি বুঝতাম না? এখন তো মনে হচ্ছে আমার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্যই নেই তার কাছে। বলতে বলতে উঠে নিজের করিডোরে চলে গেল। মোহনা উঠে দাঁড়াল। শুভ্রের একা থাকা প্রয়োজন। মোহনা জানে শুভ্রের রাগ কমানোর সাধ্য শুধু শুভ্রেরই আছে। অন্য কেউ শত চেষ্টা করেও ওর রাগ ভাঙতে পারবে না। কয়েকদিন হলো হিয়া বেশ সাবধানেই থাকছে, পা টিপে টিপে আসা যাওয়া করে শুভ্রের রুমের সামনে দিয়ে। আর আশ্চর্যের ব্যাপার হলো এই কিছুদিন শুভ্র হিয়াকে দেখে এড়িয়ে যায়। এতে হিয়া বেশ শান্তিতেই আছে। হিয়া রুমের বিশাল বুকশেলফটার দিকে অনেকক্ষণ হলো মনোযোগ নিয়ে তাকিয়ে আছে। বেশিরভাগই সায়েন্স ফিকশন আর রহস্যের বই। তার উপর দাঁত ভাঙ্গা সব ইংরেজি শব্দ। এসব হিয়ার ভালো লাগে না। নিজ দেশেই তো কত লেখক আছে, তাদের বই নেই কেন এখানে? এতই যখন রহস্য পছন্দ, মিসির আলী সিরিজটাও তো রাখতে পারত। বুকশেলফটা একদম ইংরেজি সাহিত্য দিয়ে ভরা। হিয়া টুল টেনে উপর থেকে একটা বই নিল। একদম উপরের দিকে ছিল বইটা। বইটার কভারটা বেশ সুন্দর, যদিও ভিতরে দাঁত ভাঙ্গা ইংলিশ, তাও পড়ার চেষ্টা করবে সে। হিয়া খাটে বসে বইটা দেখছিল। রবিউল সাহেব ঘরে এসে হিয়াকে বইয়ের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, আমি কলেজে ভর্তি করিয়ে দিব, পড়বি? হিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। সত্যি কি তাকে কলেজে ভর্তি করাবে? পড়ালেখার আশা তো সে অনেক আগেই ছেড়ে দিয়েছে। হিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রবিউল সাহেব আবার প্রশ্ন করল, কি হলো বল? না বললে কিন্তু চলবে না।
তোর মামার কাছ থেকে কাগজপত্র সব আনিয়ে নিচ্ছি। রবিউল সাহেবের কথায় হিয়ার ঠোঁটে হাসির ঝিলিক ফুটে উঠল। সত্যি সে পড়বে? বিশ্বাসই করতে পারছে না সে। হিয়ার হাসি দেখে রবিউল সাহেবও হেসে ফেললেন, তারপর বললেন, দাঁড়া, ব্যবস্থা করে আসি। রবিউল সাহেব চলে যাওয়ার সাথে সাথে হিয়া এক হাত দিয়ে নিজের গাল স্পর্শ করল। সে কলেজে ভর্তি হবে। আবার পড়াশোনা করবে। ভাবতেই আনন্দে লাফাতে ইচ্ছে করছে তার। লাফ দিল ও তো মুশকিল। পাশের রুম থেকে না তেড়ে আসে, যে তুমি লাফিয়েছ কেন? তাও চুপচাপ একটা লাফ দিয়ে হাসতে হাসতে দরজার দিকে চোখ পড়তেই মুখের হাসি উধাও হয়ে গেল তার। দরজার সামনে শুভ্র ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এটা কি মানুষ নাকি ট্রেন? সেকেন্ডের মাঝে হাজির হয়ে গেছে। এবার যদি রুমটা থেকেও বের করে দেয়। হিয়া ভয়ে একটা ঢোক গিলল। শুভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে হিয়ার হাতের বইটার দিকে তাকিয়ে আছে। সে এই ঘরে এসেছিল নিজের বুকশেলফটা পরিষ্কার করতে। সপ্তাহে একদিন সে এ কাজ করে। নিজের কোনো কিছু সে কাউকে টাচ করতে দেয় না। আর এখন এই মেয়েটা এসে তার লাইব্রেরি রুমটা তো নিয়েছেই, আবার বইগুলোর দিকে নজর দিচ্ছে। শুভ্র থমথমে গলায় বলল, কার কাছ থেকে পারমিশন নিয়েছ তুমি? হিয়া চোখ গোল গোল করে তাকিয়ে রইল। কি আজব মানুষ রে বাবা! এখন ওনার কাছ থেকে পারমিশন নিয়ে লাফাতে হবে? কিছু দিন পর বলবে শ্বাস নিতে হলে ওনার পারমিশন নেওয়া লাগবে। শুভ্র থমথমে গলায় বলল, কার কাছ থেকে পারমিশন নিয়েছ তুমি? হিয়া চোখ গোল গোল করে তাকিয়ে রইল। কি আজব মানুষ রে বাবা! এখন ওনার কাছ থেকে পারমিশন নিয়ে লাফাতে হবে? কিছু দিন পর বলবে শ্বাস নিতে হলে ওনার পারমিশন নেওয়া লাগবে। শুভ্র ভেবে পায় না কোনো প্রশ্ন করলে এই মেয়ে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে কেন? মেয়েটার কি মাথায় কোনো সমস্যা আছে? রাগ হচ্ছে, কিন্তু রাগটা আজ আর শুভ্র প্রকাশ করল না। রাগের মাথায় সে অনেক উল্টা পাল্টা কথা বলে ফেলে। শুভ্র চুপচাপ এসে সামনের টুলটায় বসল। তারপর স্থির দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে বলল, সমস্যাটা কোথায় তোমার? মাথায় না কানে? হিয়া চোখ বড় বড় করে বলল, মানে? শুভ্র চোখ সরু করে বলল, কিছু না। এই বইটা তুমি কোথা থেকে নিয়েছ? হিয়ার ইচ্ছে করছে লোকটার মাথায় কিছু একটা দিয়ে বাড়ি দে। প্রসঙ্গ ঘুরাচ্ছে এখন, কি বজ্জাত! শুভ্র বিরক্ত হয়ে ধমকের সুরে বলল, কথা বলছ না কেন? এই বুকশেলফে হাত দিয়েছ কেন? অনুমতি ছাড়া আমার কোনো জিনিস ধরা আমার খুবই অপছন্দ। বলেই কড়া চোখে হিয়ার দিকে তাকাল। হিয়া ভীত হয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র বুঝতে পারল সে আবারও রেগে গেছে, তাই একটা নিঃশ্বাস ফেলে শান্ত গলায় বলল, এই বুকশেলফের একটা বইয়েও হাত দিবে না। বুঝেছ কি বললাম? হিয়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হা বা না কিছুই বলল না। কারণ যেহেতু এই রুমে থাকবে আর সামনে এত বই, আর সে ছোঁয়া দিয়ে দেখবে না। কিভাবে সম্ভব? এই লোকটার হাত থেকে বাঁচতে কি হা বলে দিবে? হিয়া হা সূচক মাথা নাড়ল। বুঝলেই ভালো। এবার বইটা যেখান থেকে নিয়েছ সেখানে রাখো। শুভ্র এখনো শক্ত চোখে তাকিয়ে আছে। মেয়েটা এত সহজে রাজি হলো কিভাবে? মনে তো হচ্ছে ভালোই যন্ত্রণা দিবে এই মেয়েটা। হিয়া করুণ চোখে একবার বুকশেলফের দিকে তাকালো, তারপর শুভ্রের বসে থাকা টুলটার দিকে। বইটা কিভাবে রাখবে সে? এত উপরে তো নাগাল পাবে না সে। হিয়া বই হাতে এদিক সেদিকে তাকাতে লাগল।
তারপর উপায় না পেয়ে বলল, আপনি একটু উঠবেন? কেন? একটা ভ্রু তুলে বলল শুভ্র। আমি বইটা রাখব। বলেই উপরের ঠোঁট কামড়াতে লাগল হিয়া। কেন? তুমি কি আমার কোলে উঠে তারপর বই রাখবে? প্রচণ্ড বিরক্তি নিয়ে বলল শুভ্র। হিয়ার মুখ হা হয়ে গেছে। লোকটা কি বলে এসব? পাগল নাকি? হিয়া চমকিত কণ্ঠে বলল, কি বলেছেন এসব আপনি? আমি তো টুলটা চাচ্ছিলাম। বলেই হিয়া চোখ নামিয়ে ফেলল। হিয়ার কথায় শুভ্র বুকশেলফটার দিকে তাকালো, তারপর উঠে দাঁড়িয়ে হিয়ার হাত থেকে টান মেরে বইটা নিয়ে উপরের তাকে রাখতে রাখতে বলল, টুল দিয়ে হবে না, মই লাগবে তোমার। এইবার এই ঘর থেকে যাও। হিয়া রাগী চোখে শুভ্রের দিকে তাকাল। নিজে তালগাছ বলে কি সবাই তালগাছ হবে ওনার মতন? আবার চলেও যেতে বলছে। এবার কি সে ছাদে তাঁবু খাটিয়ে থাকবে? শুভ্র বইটা জায়গা মতন রেখে হিয়ার দিকে তাকাল। মেয়েটা এখনো যায়নি। শুভ্র বুকের কাছে হাত গুজে এগিয়ে এসে বলল, কি বললাম শুনতে পাওনি? গেট আউট। হিয়া মুখ কালো করে ঘর থেকে বেরিয়ে এলো। এমন পাজি লোক সে জীবনেও দেখেনি। ওনার থেকে তার মামি হাজার গুণে ভালো। হিয়ার খুব ইচ্ছে করছে মামিকে ডেকে এনে আচ্ছা করে লোকটাকে একটা শিক্ষা দেয়। কানটা ধরে এমন মলা দিত জীবনেও মুখ দিয়ে গেট আউট বের হতো না আর। এর জীবনে মামির মতন কান মলা দেওয়ার কাউকে দরকার। আচ্ছা লোকটা ভিতরে কি করবে? তাকে যে এভাবে বেরিয়ে যেতে বলল। গোপন কিছু লুকিয়ে রেখেছে হয়তো এই রুমে। সেই জন্যই হয়তো বের করে দিয়েছে তাকে। কৌতূহল বশত হিয়া একবার উকি মারতেই শুভ্রের চোখে চোখ পড়ল। খেয়েছে ধরা। শুভ্র কিছু বলার আগেই হিয়া ছুটে নিচে নেমে এলো। লোকটাকে দেখলেই হিয়ার কেমন জানি একটা ভয় করে। ছোটবেলায় স্কুলের প্রিন্সিপালকে দেখেও সে এইভাবে ছুটে পালাত। প্রিন্সিপালটাও এর মতনই বদমেজাজি ছিল। কে জানত তখন যে তার কপালে এমন প্রিন্সিপাল টাইপ জামাই জুটবে, যে তাকে দেখলেই হুঙ্কার দিয়ে উঠবে। শুভ্র প্রতিটা বই একটা একটা করে পরিষ্কার করল। এই বইগুলো তার শখের বই। বুকশেলফটা নিজের রুমে নিয়ে গেলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব নয়। দেওয়ালের সাথে জয়েন্ট করে শুভ্রের বাবা তাকে এইটা বানিয়ে দিয়েছেন। এই মেয়েটাকে সে একদম ভরসা করে না। বইগুলোর কি হাল করবে কে জানে। শুভ্রের পরিষ্কার করা শেষ। আজ সে ভার্সিটি যাবে না। শুভ্র কাজ শেষে ঘরটার দিকে তাকিয়ে দেখল একবার। বেডের একপাশে একটা তোয়ালে পড়ে আছে। মেয়েটার ব্যাগটা মেঝের একপাশে চেইন খোলা অবস্থায় পড়ে আছে। কি অগোছালো অবস্থা এই রুমের। তার লাইব্রেরি রুমটার 12টা বাজিয়ে দিয়েছে এই মেয়ে। শুভ্র পড়ার টেবিল থেকে নিজের দরকারি বইটা নেওয়ার সময় একটা ফটো ফ্রেম দেখল টেবিলে। শুভ্র ছবিটা হাতে নিল। হয়তো মেয়েটার ফ্যামিলি ফটো। কিন্তু এরা কোথায়? একটা ছোট ছেলেকেও দেখতে পেল শুভ্র। ঝুঁকে যার গলা জড়িয়ে হিয়া দাঁড়িয়ে আছে। এই ছোট ছেলেটি কি ভাই হয়? হিয়ার পিছনে দাঁড়িয়ে থাকা লোকটাকে শুভ্রের খুব চেনা চেনা লাগল। কিন্তু ঠিক মনে করতে পারল না সে। এর মাঝে হিয়া রুমে এসে হাজির। প্রায় আধা ঘন্টা একবার উপরে আরেকবার সিঁড়ি বেয়ে নিচে উঠানামা করেছে সে। এখন আর পারছে না, হাঁপিয়ে গেছে। শাশুড়িটাকে দেখলেও ভয় লাগে, তাই আর রান্নাঘরে যায়নি। হিয়া শুভ্রের হাতে ছবিটা দেখে ছুটে এসে ছবিটা শুভ্রের হাত থেকে নিয়ে নিল। এই লোকের উপর কোনো ভরসা নেই, ছুঁড়ে ফেলে দিতেও লোকটা দুবার ভাববে না।
হিয়া ছবিসহ হাত দুটো পিছনে গুটিয়ে রেখে বলল, আপনি ছবিটা ধরেছেন কেন? হিয়ার এমন প্রশ্নে শুভ্র ভ্রু কুঁচকে তাকাল। শুভ্র টেবিলের দিকে ইশারা করে বলল, এটা আমার টেবিল। আর তুমি? বাকিটা বলে শেষ করার আগেই হিয়া ঝাঝালো কণ্ঠে বলে উঠল, জানি রুম আপনার, বুকশেলফ, টেবিল, খাট, ল্যাম্প সব আপনারা। তাহলে আমি কি করব? বলুন। ছাদে উঠে তাঁবু খাটিয়ে থাকব? না, গাছে থাকতে পারো। এমনিতেও বাদররা তো গাছেই থাকে। হিয়ার মুখের উপর কথাটা বলেই শুভ্র বেরিয়ে গেল। কত বড় সাহস! তাকে বাদর বলল আর নিজে কি বনমানুষ কোথাকার। ইচ্ছে তো করছে এনাকে বাদর দিয়ে পিটাই। বাদর যখন মাথায় উঠে নাচবে, তখন বুঝবে বাদর কি জিনিস। রাগে ফুলতে ফুলতে দরজা লাগিয়ে দিল হিয়া। দুটি আজকে হিয়ার কলেজে প্রথম দিন। রাতের বেলায় রবিউল সাহেব কলেজ ড্রেস, বই, ব্যাগ সব দিয়ে গেছেন। হিয়ার ছোট্ট বেলার কথা মনে পড়ে গেল। তখনও ঠিক সে এতটাই খুশি ছিল। স্কুলের প্রথম দিনের সেই অনুভূতিটা আবার অনুভব করছে সে। হিয়া সকাল সকাল ঘুম থেকে উঠল। ক্লাস শুরু 8:30টায়। 7:30টায় হিয়া রেডি হয়ে নিচে নামল। রবিউল সাহেব ডাইনিং টেবিলের মাঝখানের চেয়ারে বসে পত্রিকা পড়ছিলেন। রান্নাঘরে রহিমা খালা আর সাহারা খাতুন। হিয়া চুপচাপ এসে রবিউল সাহেবের পাশের চেয়ারটায় বসল। ওনার কাছে বসলে নিজেকে নিরাপদ মনে হয়। সামনে আবার রাগী শাশুড়িটাও আছে। রবিউল সাহেব হিয়াকে দেখে পত্রিকাটা মুখের সামনে থেকে নামিয়ে বললেন, বাহ, তুই তো দেখি খুবই পাঞ্চুয়াল। ঠিক টাইমে রেডি হয়ে নিচে নেমেছিস। কি গো, নাস্তা দেও আমাদের? বলেই রান্নাঘরের দিকে তাকালেন তিনি। সাহারা খাতুন সরল কণ্ঠে বললেন, হুম, দিচ্ছি। আহ, কি মিষ্টি আওয়াজ ওনার! অথচ ছেলের মতন মুখটা সবসময় ভার করে রাখেন। রহিমা খালা নাস্তা এনে সামনে রাখলেন। শুন, আমি সবকিছু ব্যবস্থা করেছি। আজ তোর সাথে যেতে পারলে ভালো হতো, কিন্তু অফিসে কাজের চাপ। ড্রাইভার দিয়ে আসবে, আবার তোকে নিয়েও আসবে। হিয়া রবিউল সাহেবের প্রতিটি আদেশের সাথে হাসূচক মাথা নাড়ল। এর মাঝে ডানদিকে তাকাতেই হিয়া দেখল শুভ্র একদম ঘেমে একাকার হয়ে নিচে নামছে। এ কি অবস্থা! ওনার ঘরের এসি কি নষ্ট ছিল? শুভ্র নিচে নামার সময় হিয়ার সাথে চোখাচোখি হল। হিয়া খাওয়া বাদ দিয়ে হা করে তাকিয়ে আছে। শুভ্র নিচে নেমে ডাইনিং টেবিলের উপর একটা বাটি ভর্তি পানি আর তার উপর শসা, লেবু, লেটুস পাতা আরও কি স্লাইস করে রাখা। পানিতে সেগুলো ভাসমান অবস্থায় আছে। দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু শুভ্র সেই বাটি থেকে স্লাইসগুলো বাদে পানিটুকু গ্লাসে ঢেলে এক চুমুকে খেয়ে নিল। হিয়া রীতিমতন নাকমুখ কুঁচকে শুভ্রের দিকে তাকিয়ে আছে। সে ভেবেছিল এই বাটিটা টেবিল সাজানোর জন্য এভাবে রাখা হয়েছে, আর এই লোকটা এসে এগুলো খেয়ে নিল। একদম পারফেক্ট একটা নাম দিয়েছে সে, বনমানুষ। রহিমা খালা নাস্তা এনে শুভ্রের সামনে রাখতেই শুভ্র বলল, খালা, প্রতিদিন কি বলা লাগবে আমার নাস্তা রুমে পাঠানোর জন্য? বলেই বিরক্তি নিয়ে শুভ্র সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। জবে থেকে হিয়া এসেছে সে কোনোদিন শুভ্রকে সবার সাথে খেতে বসতে দেখেনি। কিন্তু কেন? সে এসেছে বলে? হিয়া একবার সাহারা খাতুনের দিকে তাকাল। হঠাৎ চিন্তার চাপ পড়েছে ওনার চেহারায়। হয়তো শুভ্রের এমন আচরণ তার খারাপ লাগছে। লাগারই কথা, সব মায়েরই খারাপ লাগাবে। হিয়া এইভাবে কখনো ভাবেনি।
সত্যি কি তার জন্যে শুভ্র সবার সাথে বসে খায় না? ভাবতেই তার মনটা খারাপ হয়ে গেল। খাবার শেষে হিয়া রহিমা খালাকে জিজ্ঞেস করল, আচ্ছা উনি এভাবে ঘেমে একাকার হয়ে নিচে এলেন কেন? দৌড়াইয়া আসছে। উনি রুমের ভিতরে দৌড়ায়? অবাক হয়ে প্রশ্ন করল সে। ওই যে মেশিন আছে একটা, ওইটাতে দৌড়ায়। ও আচ্ছা, আর এই বাসি পানিগুলো খেলো কেন? এই প্রশ্নে রহিমা খালা ভ্রু কুঁচকে তাকালেন, তারপর বললেন, বাসি পানি না, ওইটা কি জানি কয়? ডিটক না জানি কি? কঠিন নাম অনেক। এইটা খাইলে বলে অনেক ভালা। হিয়া ভ্রু কুঁচকে বলল, ডিটক? এইটা আবার কেমন নাম? হঠাৎ পাশ থেকে শাশুড়ি এসে বলল, ডিটক না ডিটক্স। হঠাৎ শাশুড়ির এমন আওয়াজে হিয়া আঁতকে উঠল। এরা মা ছেলে দেখছি একরকম হুটহাট কোথা থেকে অশরীরী আত্মার মতন এসে হাজির হয়। সাহারা খাতুন হাতে থাকা বক্সটা হিয়ার দিকে এগিয়ে দিয়ে বললেন, এতে তোমার টিফিন আছে। পুরোটা শেষ করবে। খাবার অপচয় আমার একদম পছন্দ নয়। হিয়া হাসি মুখে হাত বাড়িয়ে বক্সটা নিল। বাহ, শুধু আচরণ নয়, এদের কথার ধরনও দেখি এক। কি আশ্চর্য! এরপর তিনি রহিমা খালাকে বললেন, পানির বোতলটা ওর ব্যাগে ভরে দিয়েছ। রহিমা খালা জিভ বের করে মাথায় হাত দিল, তিনি ভুলে গেছেন। সাহারা খাতুন গম্ভীর গলায় বললেন, এক্ষুনি যাও। যাইতাছি আম্মা, বলেই তিনি দিল এক দৌড়। হিয়া বক্স হাতে দাঁড়িয়ে আছে। শাশুড়িটাকে একটা ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। ধন্যবাদ কি দেওয়া যায়? চলবে।